নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু করছি রাত 10টার সংবাদ। আগরতলার প্রজ্ঞা ভবনে রবিবার পালন করা হয় 57তম ইঞ্জিনিয়ার্স দিবস। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা এই প্রসঙ্গে জানান, প্রগতির দিশায় এগিয়ে চলছে রাজ্য এবং এই কর্মযজ্ঞে ইঞ্জিনিয়ারদের অবদান বিরাট। বিগত আমলের গতানুগতিক চিন্তা ছেড়ে প্রগতি আর উন্নয়নের নতুন দিশাতে এগিয়ে চলছে রাজ্য। পরিকাঠামো উন্নয়ন থেকে নিত্য নতুন প্রযুক্তিগত সুবিধার সুফল পাচ্ছে রাজ্যের মানুষ, যার কারণে বাইরে থেকে আসা মানুষজন রাজ্যের এই নতুন রূপ দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। 57তম ইঞ্জিনিয়ার্স দিবস অনুষ্ঠানে রাজ্যের প্রগতির চিত্রকে এই ভাষাতেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্ভাবনী সৃষ্টি আর কর্মকুশলতা দিয়ে রাজ্যের ইঞ্জিনিয়াররা এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। আধুনিক ত্রিপুরার এই পরিবর্তিত চিত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশংসা করছেন এবং উন্নতির দিশায় রাজ্যকে দৃষ্টান্তভাবে তুলে ধরেছেন বলে এদিন নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ডেভেলপমেন্ট কিসকো कहते हैं आप जाके देखिए। এটা কিন্তু আপনাদের যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন তাদের উপর ভরসা কিন্তু আমাদের প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে ও ত্রিপুরা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ অন্যান্য সদস্যরা। Manik Shah, Honorable Chief Minister Tripura, the inaugurator and chief guest of this program. প্রতিভা ও কর্মকুশলতার দিক দিয়ে রাজ্যের ইঞ্জিনিয়াররা কোনো অংশেই কম নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার ও ইঞ্জিনিয়ারদের কর্মকুশলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন দিশায় কাজ করছে, যাতে এর সার্বিক সুবিধা ও সুফল ভোগ করতে পারে রাজ্যের সাধারণ মানুষ। অংশে কম নয়, ট্যালেন্টের অভাব নেই, কিন্তু মুশকিল হচ্ছে যে আগে একটা সময় ছিল যে কিভাবে করে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যকে প্রগতির দিশায় অগ্রসর করাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে ভাষণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের উন্নয়ন চিত্রে আরো নতুন অনেক পালক যুক্ত হবে এবং এই ক্ষেত্রে রাজ্যের ইঞ্জিনিয়ারদের বিরাট অবদান নিশ্চিতভাবে থাকবে বলে 57তম ইঞ্জিনিয়ার দিবসের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শেষ পর্যন্ত দিলীপ ঘোষের ঠাঁই হলো ত্রিপুরায়। বঙ্গ বিজেপির একসময়ের সর্বাধিনায়ককে প্রায় বছর খানেক একঘরে করে রাখার পর এবার সদস্যপদ অভিযানের পর্যবেক্ষক হিসেবে ত্রিপুরায় নিযুক্ত করলো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। 2023 সালের জুলাই মাসে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর খানিকটা একঘরে করে রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপির একসময়ের সর্বাধিনায়ক দিলীপ ঘোষকে। অবশেষে পদহীন হওয়ার 14 মাস পর দিলীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক দায়িত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বর্তমানে বঙ্গ বিজেপি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। তবে দিলীপ ঘোষের হাত ধরেই পশ্চিমবঙ্গ থেকে প্রথমবারের মতো 18 জন সাংসদ পেয়েছিল বিজেপি দল। অবশেষে দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে দিলীপ ঘোষকে দায়িত্ব দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ত্রিপুরা বিজেপির সদর দপ্তরের সূত্র অনুযায়ী আগামী 2-3 দিনের মধ্যেই রাজ্যে আসছেন দিলীপ ঘোষ। ত্রিপুরা প্রদেশ বিজেপির সূত্র অনুযায়ী রাজ্যের সবকটি জেলা সফর করে দলের সদস্যপদ সংগ্রহ অভিযানের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তা পেশ করবেন দিলীপ ঘোষ। এদিকে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি 12 সেপ্টেম্বর পর্যন্ত সফলভাবে 2.6 লক্ষ নতুন সদস্য নথিভুক্ত করেছে বলে দাবি করেছে দলের রাজ্য নেতৃত্বরা। 3রা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মানিক সাহার সদস্যপদ পুনর্নবীকরণের মধ্যে দিয়ে শুরু হয়েছিল ত্রিপুরায় বিজেপির সদস্যপদ অভিযান কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিলোনিয়া সফরে গিয়ে বিস্ফোরক কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আবারও তার কথায় উঠে এলো রাজ্যের বন্যা পরিস্থিতির কথা। ত্রিপুরার বন্যা পরিস্থিতিকে কেন্দ্র সরকার জাতীয় বিপর্যয় বলে ঘোষণা দেয়নি। রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কেন্দ্র সরকার সহমর্মী নয় বলেও অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্য সরকার বন্যা বিপর্যয় পরিস্থিতি মোকাবিলাতে কেন্দ্রের জয় জয়কার করছে, তাও আসলেই ভাঁওতাবাজি। আশিস সাহার অভিযোগ, রাজ্যবাসীকে সরকার যে 40 কোটি টাকার গল্প শোনাচ্ছে তা আলাদা কোনো টাকা নয়, বরং প্রত্যেক রাজ্যের জন্য বরাদ্দকৃত টাকা।
বিলোনিয়া সফরে এসে ব্লক কংগ্রেস সভাপতির বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির পেছনে শাসক দলের একটা অংশের বড় ভূমিকা রয়েছে। বিধবা মহিলা থেকে শুরু করে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন আশিস কুমার সাহা। নারী নির্যাতন, ধর্ষণ, খুন, শ্লীলতাহানি এই পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে আগামী 23শে সেপ্টেম্বর পুলিশের মহানির্দেশক অফিস ঘেরাও কর্মসূচি করবে কংগ্রেস। এ কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ওনার অফিস ঘেরাও করার একটা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা বাধ্য হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতির অবনমন, বিশেষ করে আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, রোজকার ঘটনা, মহিলাদের ধর্ষণ, খুন, শ্লীলতাহানি, এমনকি এই রাজ্যে বিধবা মহিলা থেকে শুরু করে শিশুরাও তাদের আজকে নারী সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিরাট ধরনের গাফিলতি আমরা লক্ষ্য করলাম যে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির পেছনে শাসক দলের একটা বড় সক্রিয় ভূমিকা। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানেই সংগঠিত হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে যেমন প্রতিবাদে সোচ্চার হওয়া এবং থানায় গিয়ে মামলা করা, থানাগুলি মামলা গ্রহণ করতে তারা অপরাধ। শাসক মন্দির উদ্বোধন করতে সোমবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাম্প্রতিক বন্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে 10 কোটি টাকার অর্থ সাহায্য করেছে উত্তরপ্রদেশ সরকার। পশ্চিম ত্রিপুরা জেলায় একটি মন্দিরের উদ্বোধন করতে সোমবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের বড়কাঁঠালের শান্তিকালী সেবা আশ্রমে অবস্থিত মন্দিরটি উদ্বোধনের পাশাপাশি একটি বৈদিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এই অনুষ্ঠানে। লোকসভা নির্বাচনের প্রচারে সর্বশেষ এপ্রিল মাসে রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর ঠিক 5 মাসের মধ্যেই আবারও একবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিপুরার সঙ্গে যোগী আদিত্যনাথের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি রয়েছে আত্মিক সম্পর্ক। 2018 সালে ত্রিপুরার রাজনৈতিক পট পরিবর্তনে বিশেষ ভূমিকা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। 2018 সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরার 20টি বিধানসভা আসনে জোর প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ। ওই সময় 7টি সমাবেশ ও 4টি রোড শোর মাধ্যমে বিজেপির হয়ে রাজ্যে জোর প্রচার করেছিলেন যোগী আদিত্যনাথ। অপরদিকে যোগী আদিত্যনাথের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে ত্রিপুরার। ত্রিপুরার জনসংখ্যা 36 লক্ষ। এর মধ্যে প্রায় 12 থেকে 13 লক্ষ বাঙালি নাথ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত। এদের অধিকাংশই অধুনা বাংলাদেশ থেকে এসে বসতি স্থাপন করেছেন ত্রিপুরায়। গোরক্ষনাথ বা তার পৃষ্ঠপোষক যোগীকে গুরু হিসেবে মনে করেন নাথ সম্প্রদায়ের মানুষ। আগরতলা, ধর্মনগর ইত্যাদি স্থানে রয়েছে গোরক্ষনাথের মন্দির। নাথ সম্প্রদায় কেন্দ্রে ওবিসি তালিকাভুক্ত হলেও ত্রিপুরায় তারা সাধারণ তালিকাভুক্ত। এ কারণে তারা পাচ্ছেন না সংরক্ষণের সুবিধা। বিজেপি নাথ সম্প্রদায়ের মানুষকে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু যোগীর প্রচারের কারণে এই সমাজে নিজেদের উপস্থিতি জোরদার করতে সাফল্য পেয়েছে বিজেপি। স্বাভাবিক কারণেই যোগী আদিত্যনাথের রাজ্য সফর বরাবরই রাজনৈতিকভাবে বিজেপির কাছে বাড়তে পাওনা বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে 10 কোটি টাকার আর্থিক সাহায্য দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় বিজেপি কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ এবার ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যমে। সোশ্যাল সাইটে এখন শুধু দলীয় কার্যকর্তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। পুরনো কার্যকর্তাদের কেউ দল ছাড়ার সিদ্ধান্ত জানাচ্ছেন, কেউ বা দলের কাজে অসন্তুষ্ট হয়ে অভিযোগ তুলছেন দলীয় রাজ্য এবং কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বদের ওপর। এই পরিস্থিতিতে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি দলের শীর্ষ নেতৃত্বদের। বর্তমান সময়ে সবই চলছে ডিজিটাল কায়দায়। বিজেপি দল সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে হাঁটতে চাইছে। তবে এবার দলের বিরুদ্ধে সামাজিক মাধ্যম ব্যবহার করে গেরুয়া শিবিরের প্রতি নিজেদের ক্ষোভ তুলে ধরতে শুরু করেছেন বিজেপির পুরনো কার্যকর্তারা। বহু আলোচনা সমালোচনার পর অবশেষে সম্প্রতি জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা সরকার। ফলাফলে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশরাই শাসক দলের কর্মী সমর্থক নন কিংবা তারা বহির্রাজ্যের।
আর এ নিয়েই দলীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। ত্রিপুরায় বিজেপি দল প্রতিষ্ঠা করার জন্য যারা ওভারটাইম খেটেছিলেন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, তারাই আজ ব্রাত্য বলে অভিযোগ। ক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, সদলীয় কর্মীদের বঞ্চিত করে বাঁকা পথে অন্যদের চাকরির সুযোগ করে দিয়েছে বিজেপি। এ নিয়ে কদিন ধরেই বিজেপির কর্মীদের দ্বারা দলের বিরুদ্ধে নানান মন্তব্য ভরা পোস্টে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ফেসবুক। কেউ লিখেছেন, কাজ করব আমরা, পতাকা লাগাবো, স্লোগান দেব আমরা, আর লাভ নেবে অন্যরা, এর প্রতিবাদ হবে। আবার কেউ লিখেছেন, দুর্নীতির আঁতুর ঘর জেআরবিটি। কেউ বা লিখেছেন, আজ থেকে বিজেপি দল ত্যাগ করলাম, কিংবা আমার পরিবার বিজেপি মুক্ত। এই সমস্ত কিছু লিখে নিজেদের প্রোফাইল ভরিয়ে তুলতে শুরু করেছেন দলীয় কার্যকর্তারাই। 2014 সালে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি, ডিসেম্বর মাসে 28 তারিখ, তখন আমি এসে পাই যে প্রাথমিক কমিটি। তো 28 ডিসেম্বর আমাকে বুথ লেভেল এজেন্টের দায়িত্ব দেওয়া হয়। আমি নিষ্ঠার সাথে কাজ করি। পরবর্তী সময়ে আমাকে প্রাথমিক কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। সেখানে আমি নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টির আমি প্রাথমিক কমিটিতে কাজ করি। আজকে আমাদের যারা দেবতুল্য কার্যকর্তারা বলে সম্বোধন করেন, ভারতীয় জনতা পার্টির যারা হাই লেভেল নেতৃত্ব এবং স্টেট নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ন্যাশনাল নেতৃত্ব, যারা দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে সম্বোধন করেন, আপনারা একটা সময়ের জন্য আপনারা যে দেবতুল্য বলে সম্বোধন করেন, কিন্তু সময়টা হয়েছে আপনাদের যখন ইলেকশনের সময় আসে, তখন আপনারা পৃষ্ঠা প্রমুখ, পান্না প্রমুখ আর দেবতুল্য বলে কার্যকর্তাদেরকে দিয়ে আপনারা বৈতরণী পার হন। আর তারপরে বৈতরণী পার হওয়ার পরেই কার্যকর্তাদের আর কোনো মূল্য দেওয়া হয় না। তারা জীবন জীবিকা কিভাবে কাটাচ্ছে, তাদের ফ্যামিলি নিয়ে কিভাবে রয়েছে, কিভাবে আছে, কিভাবে দিন কাটছে, কেউ কোনোদিন খবর নেয় না। ঠিক আবার ইলেকশনে যখন সময় আসবে, তখন দেবতুল্য বলে, পৃষ্ঠা প্রমুখ, প্রাণা প্রমুখ বলে তাদেরকে সম্বোধন করে আবার তাদেরকে খাটানো হয়, যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত। দলীয় কার্যকর্তাদের মধ্যে এই ক্ষোভ নতুন নয়। দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের মধ্যে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটল জেআরবিটি পরীক্ষার ফল প্রকাশের পরই। সামাজিক মাধ্যম জুড়ে এখন শুধুই বিজেপিকে নিয়ে নানান অভিযোগের পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে তুলেছেন খোদ দলীয় কর্মীরাই। দলের এই অবস্থার জন্য তারা দায়ী করেছেন রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকেই। আর দলীয় কার্যকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিতে রীতিমতো বেকায়দায় বিজেপি নেতৃত্ব। কার্যকর্তাদের এই ক্ষোভ আগামী কিছুদিনের মধ্যেই দলের সবচেয়ে বেশি ক্ষতির কারণ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। আর কয়েক মাসের মধ্যেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন বলে রবিবার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সর্বোচ্চ আদালতের আদেশে জামিন মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার দুদিন পরই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 2 দিন পর মুখ্যমন্ত্রী হিসেবে আমি পদত্যাগ করব। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত আমি আর ওই চেয়ারে বসবো না বলে রবিবার দুপুরে দিল্লিতে নিজ দলের এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর কয়েক মাসের মধ্যেই দিল্লিতে নির্বাচন। আইনি আদালত থেকে আমি বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে বিচার পাবো। জনগণের আদেশের পরেই আমি বসবো মুখ্যমন্ত্রীর চেয়ারে বলে জানিয়েছেন কেজরিওয়াল। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য আগামী 2 দিনের মধ্যে আম আদমি পার্টির বিধায়কদের একটি বৈঠক হবে বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিকে পদত্যাগের ঘোষণা নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে অরবিন্দ কেজরিওয়ালের একটি পিআর স্ট্যান্ড বলেই অভিহিত করছে বিজেপি। কেজরিওয়ালের এই ঘোষণায় প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেসও। আবার মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নই আসে না। আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলে এই ক্ষেত্রে মন্তব্য করেছে কংগ্রেস। তবে অরবিন্দ কেজরিওয়ালকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে জেলে থেকে সরকার পরিচালনার জন্য কেজরিওয়ালকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পদত্যাগের মাধ্যমে আগাম নির্বাচনের আহ্বান অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকে কতটুকু মাইলেজ দেবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। গত কয়েক মাস ধরে শীর্ষ নেতাদের জেল নিয়ে এমনিতেই আইনি ঝামেলায় রয়েছে আম আদমি পার্টি। এর মাঝে দিল্লিতে নাগরিক সমস্যার বিভিন্ন ইস্যু নিয়ে ক্রমাগত দিল্লি সরকারকে নিশানা করছে কংগ্রেসও। সার্বিক পরিস্থিতিতে নভেম্বরে নির্বাচনের আহ্বান ক্ষমতাসীন আম আদমি পার্টিকে প্রস্তুতির খুব কম সময় দেবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোট ধর্মের প্রভাব দিল্লি নির্বাচনে পড়বে কিনা সেই দিকটিও নজরে রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের কোন স্কুলে আর খোলা নেই ত্রাণ শিবির। সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির হার 70 থেকে 80%। তবে বন্যায় 861টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির পরিমাণ 261 কোটি টাকা রবিবার জানিয়েছে ত্রিপুরা রাজ্য প্রশাসন। রাজ্যের সবকটি বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে পঠন পাঠন চলছে বলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জানালো ত্রিপুরা রাজ্য প্রশাসন। এক্ষেত্রে উপস্থিতির হার প্রায় 70 থেকে 80%। রাজ্যের সাম্প্রতিক বন্যায় 861 শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির পরিমাণ 262 কোটি টাকা। কোন স্কুলেই আর খোলা নেই ত্রাণ শিবির, রবিবার সাংবাদিক সম্মেলনে জানালো রাজ্য প্রশাসন। 861 कॉलेजेस में हम लोगों को डैमेज का रिपोर्टिंग मिला है और सबसे ज्यादा डैमेज जो हुआ है गोमती डिस्ट्रिक्ट में, साउथ डिस्ट्रिक्ट में और कोवे डिस्ट्रिक्ट में हुआ था। टोटल मिला के जितना हमारा प्रिलिमिनरी एस्टिमेट था उसमें अराउंड 262 करोड़ स्टेट गवर्नमेंट की तरफ से, डिपार्टमेंट की तरफ से हम लोगों ने पूरा असेसमेंट किया है और इसके लिए हम लोगों ने सेंट्रल गवर्नमेंट के पास में हमारी डिमांड रखी है। सभी लोगों को बताते हुए मुझे खुशी होती है कि इतने कम टाइम में, इतनी बड़ी विपदा के बाद में भी जितना भी हमारा एजुकेशन सिस्टम अभी है वो पूरा नॉर्मलसी पे है और सभी जगह पे सारे डिस्ट्रिक्ट्स में अभी स्कूल्स ओपन हो चुकी है, कहीं पहले से ओपन हो चुकी है इवन। और अगर आप देखें कि अटेंडेंस का जो रेट है, अटेंडेंस का रेट भी नॉर्मलसी पे, इनिशियली थोड़ा कम था, अभी 70% 80% पे हमारी अटेंडेंस हो रही है। जितना भी सारा डैमेज हम लोगों को डीओ ऑफिस की तरफ से रिपोर्ट हुआ है उसमें ज्यादा बड़ा डैमेज नहीं है। क्रैकिंग ऑफ वॉल्स, ब्रेकडाउन ऑफ बाउंड्री वॉल्स, फ्लोर का कुछ डैमेज हुआ है, कहीं पर डीसिल्टिंग की रिक्वायरमेंट है। तो कोई भी जगह ऐसी नहीं है कि जहां पर कि बिल्डिंग का कंप्लीट डैमेज होने की वजह से स्कूल्स को बंद करना पड़ा, ऐसी कंडीशन नहीं है। सभी जगह पे स्कूल्स सुचारू रूप से भी चल रहे हैं। इसके लिए जैसा कि मैंने आपको बताया कि सेंट्रल गवर्नमेंट को हम लोगों ने लिखा है, कुछ फंडिंग डिमांड करी है 262। বন্যার কারণে আগামী 2 মাস কার্ড পিছু অতিরিক্ত 10 কিলো চাল দেওয়া হবে রেশনিং ব্যবস্থায়। এর জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা। इसमें स्टेट गवर्नमेंट की तरफ से फूड डिपार्टमेंट को 70 करोड़ रुपए का एलोकेशन हुआ है। इसमें अगले आने वाले 2 महीने के लिए हर राशन कार्ड को 10 किलोग्राम पर राशन कार्ड दिया जाएगा, ओनली फॉर 2 months। और दिस इज इन एडिशन टू देयर प्रेजेंट एंटाइटलमेंट, जो अभी मिल रहा है उनको, उसके अलावा ये सारा उनको 2 महीने के लिए मिलेगा। और इस 70 करोड़ का जो एक्सपेंडिचर है वो स्टेट गवर्नमेंट भी कर रहा है। সাম্প্রতিক বন্যায় রাজ্যে প্রায় 1,28,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15,000 কোটি টাকা। প্রাথমিকভাবে ইতিমধ্যেই 564 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে এই ক্ষেত্রে দ্রুত কেন্দ্রীয় সহায়তার দাবি করেছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগ্নেয়াস্ত্র নিয়ে খামখেয়ালিপনার চরম প্রমাণ দেখা গেল জনবহুল এলাকা থেকে এসএলআর উদ্ধারের ঘটনায়। বামুটিয়া এমএলএ পাড়ায় প্রাক্তন ক্ষুদিরাম দেবের বাড়ির পাশ থেকে রবিবার উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক এসএলআর বন্দুক। কে বা কারা এসএলআরটি ফেলে রেখে গিয়েছেন সে বিষয়টি এখনো অজানা। তবে জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকায় ওএনজিসির যে ড্রিলিং সাইট রয়েছে সেখানে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ডিউটি করেন জওয়ানরা। নিয়ম অনুযায়ী ডিউটি শেষ করার পর আগ্নেয়াস্ত্র জমা করেন কর্তব্যরত জওয়ানরা। এক্ষেত্রে কোন জওয়ানের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে কিনা তা পুলিশি তদন্তের মধ্যে দিয়েই বের হবে বলে ওয়াকিবহল মহলের ধারণা। জনবহুল এলাকায় আধুনিক বন্দুক উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতির মধ্যেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন শান্তিরবাজার মহকুমার মানুষ। পুজোকে সামনে রেখে মূর্তি পাড়ায় ব্যস্ত মৃৎশিল্পীরা। মূর্তি বিক্রি করে এই কঠিন সময়ে ঘরে আসবে কিছু অর্থ, এই আশা নিয়ে এই মূর্তি তৈরি করছেন রাত দিন পরিশ্রম করে। পাশাপাশি শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বাজারে ফল, মালা সহ বিভিন্ন পুজো সামগ্রী ইত্যাদি নিয়ে দোকান সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তবে মৃৎশিল্পীদের বক্তব্য, একদিকে বন্যা, অপরদিকে মূর্তি তৈরির জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, তাই অন্যান্য বারের তুলনায় মূর্তির চাহিদা অনেকটাই কম। শান্তিরবাজার বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির বিস্তারিত রিপোর্ট নিউজ নামের প্রতিনিধি বিক্রম দেবনাথের পাঠানো এই প্রতিবেদনে দেখুন। দ্রব্যমূল্য কেমন এবার? দ্রব্যমূল্যের দাম, সব কিছুর দাম বাড়া।
ইয়ান্ডা সত্যি গাছ বাস শুনছি যে গতবারের থেকে ডাবল পয়সা দিয়ে কিনে লাগবে। মানুষও আগের যুগালিরা কাম করতে না, বেতন বেশি 700 টাকা দেওয়া লাগে। শ্রমিক পাওয়া যায়নি শ্রমিক এরপরও? ঠিক মতন পাওয়া যায় না এখন, যা তারা আগে কাম করতো তারা এখন আর করতাম না। তো আজকে প্রায় 15 বছর ধরে এখানকার লোকজন 15 বছর ধরে। এবার কি মূর্তি আগের থেকে বেশি তৈরি করেছেন না কম? আগের থেকে অনেক কম তৈরি করছি। কেন? তৈরি করছি যে ফ্লাডে অনেকে পূজা করতো না, এরকম ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, তা আমরাও অনেক লস হয়েছে। বিশালগড়ে কতটা বেপরোয়া ভাবে চলছে দুষ্কৃতী রাজ তা প্রমাণ হলো রবিবার এক যুবকের অপহরণের ঘটনায়। এদিন চিনির গাড়ি ধরিয়ে দেবার অভিযোগে এক যুবককে প্রকাশ্যে দিনের আলোয় অনেক মানুষের সামনে থেকেই মারতে মারতে তুলে নিয়ে যায় কিছু দুষ্কৃতী। অভিযোগ, পুলিশের সামনেই ঘটে অপহরণের ঘটনা, তবে ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়েছিল পুলিশ। অপহৃত যুবকের নাম সুজিত দাস, বাড়ি ভেলুয়াচর, পেশায় লরি চালক। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বিশালগড়ে কালোবাজারি কারবার চলছে রমরম করে। একাংশ পুলিশকে নগদ নারায়ণের বিনিময়ে সন্তুষ্ট করে এই কারবার চলে বলে বহুবার অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় মানুষ। বাজারের মধ্যে থেকে যুবক অপহরণের ঘটনায় ফের প্রমাণ হলো বিশালগড় থানাকে বুড়ো আঙুল দেখিয়ে সমান তালে চলছে কালোবাজারি ও দুষ্কৃতীদের তাণ্ডব। আমি কিছু পারছি না, আমারে তো আমি বলে চিনির গাড়ি ধরাতেছি। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি অর্কনির কর্তৃক আয়োজিত অর্ক স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয় আগরতলাস্থিত মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। রবিবার বেলা 12টায় শুরু হয় পরীক্ষা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরত 200 ছাত্রছাত্রী আবেদন করেছিল এই পরীক্ষায় বসার জন্য। এর মধ্যে আজকে পরীক্ষায় বসেছেন 155 জন ছাত্রছাত্রী। পরীক্ষা সেন্টারে উপস্থিত ছিলেন এনবিআইটি এর সভাপতি ডক্টর শান্তিপদ গণচৌধুরী, সদস্য ডক্টর শঙ্খ সুব্রদাস, ডক্টর রিচিব ঘোষ ঠাকুর, প্রজেক্ট অফিসার অনুপ দে প্রমুখ। পরীক্ষায় নির্বাচিত স্কলারশিপ প্রাপকরা এককালীন 5000 টাকা স্কলারশিপ পাবে। অর্কনিরের সভাপতি ডক্টর শান্তিপদ গণচৌধুরী জানিয়েছেন, আর্থিক অনুদানে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এবারে মোট 9 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়া এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের প্রস্তুত করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। স্কলারশিপ পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এখানে আজকে অর্থ স্কলারশিপ পরীক্ষা হচ্ছে, যেটা আমরা ত্রিপুরার সেরা মেধাবী যারা ছাত্রছাত্রী আছে, যারা মাধ্যমিক পরীক্ষাতে 75%-এর উপরে নাম্বার পেয়েছে, তাদের মধ্য থেকে আমরা 12-11 জনকে সিলেক্ট করি, যাদেরকে আমরা অর্থ স্কলারশিপ দিই। প্রত্যেক বছরে অর্থ স্কলারশিপ দেওয়া হয় এবং অর্থ স্কলারশিপের যে মূল্য, সেই মূল্যটা আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী তারা সেই টাকাটা আমাদেরকে ডোনেট করেছেন, আর তারা তাদের পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে এই টাকাটা ডোনেট করেছেন। তো আমরা ওনাদের নামে এই অর্থ স্কলারশিপ পরীক্ষাটা নেই। অর্থ স্কলারশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে অর্থ স্কলারশিপের কোশ্চেন পেপার কিন্তু একটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়। মানে এটা অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের কম্পিটিটিভ পরীক্ষা যখন হয়, যেমন আইএস পরীক্ষা, আইআরএস পরীক্ষা বা রেলওয়ে সার্ভিসের পরীক্ষা বা এই ধরনের যে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে, আমরা সেখান থেকে কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। আবার ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল যেগুলো আছে, ইন্টারন্যাশনাল স্কুল অস্ট্রেলিয়া বা লন্ডন, মানে ইউকে, এইসব জায়গার কোশ্চেন যে স্ট্যান্ডার্ডে হয়, আমরা সেখান থেকে স্যাম্পল নিয়ে। প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার মহিলা কংগ্রেসের উদ্যোগে পালন করা হয় অখিল ভারতীয় মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস। কর্মসূচির অঙ্গ হিসেবে সদস্যতা অভিযানকে গতিশীল করার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটের সূচনা করেন মহিলা কংগ্রেসের নেতৃত্বরা। রাজ্যের তৃণমূল স্তর পর্যন্ত মহিলাদের মধ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে এবার অনলাইন ওয়েবসাইটের সূচনা করল মহিলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবনে এক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইটের সূচনা করে রাজ্যে আগত অরুণাচল প্রদেশের মহিলা কংগ্রেস সহ সভানেত্রী ও প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানিয়েছেন, তৃণমূল স্তরে ব্লক লেভেল ও বুথ লেভেল পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আরম্ভ হয়েছে।
রাজ্যের মহিলাদের অধিকার ও আর্থ সামাজিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই মহিলা কংগ্রেস আগামী দিনে লড়াই সংগ্রাম করবে বলে জানিয়েছেন মহিলা কংগ্রেসের নেত্রীরা। বিস্তারিত রিপোর্টে শোনা যাক মহিলা কংগ্রেসের নেত্রীদের প্রতিক্রিয়া। आज एक है सदस्यता अभियान के तहत एक वेबसाइट लॉन्च करने जा रहे हैं, वो है कि join.aimc.in। इस वेबसाइट पे हमारे जितने भी त्रिपुरा के जो মহিলাদের ওপর সংগঠিত অত্যাচার নিয়েও সরব বক্তব্য রাখেন মহিলা কংগ্রেসের নেতৃত্বরা। তাদের দাবি এমন ক্ষেত্রে সব সময় প্রতিবাদ আন্দোলন করবে মহিলা কংগ্রেস। আমাদের এটাই প্রতিজ্ঞা হওয়া উচিত এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে যখন এদিন কংগ্রেস ভবনে আয়োজিত কর্মসূচিতে দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মহিলা কংগ্রেস কর্মীরা। এক কথায় ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে গ্রামে গঞ্জে হারানো জমি খুঁজতে বিশেষ প্রয়াস নিয়েছে রাজধানীর গণ্ডিতে সীমাবদ্ধ প্রদেশ মহিলা কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার সকালে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ও সরকারের অন্যান্য কর্মকর্তারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্টন লিঞ্চ, সহকারী বাণিজ্য প্রতিনিধি অঞ্জলি কর, উপসহকারী প্রশাসক এবং মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেরেড মিশন। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ, বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যান্য সরকারি আধিকারিকরাও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন মোহাম্মদ ইউনূস। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা চান ইউনূস। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের সময় থেকে চলে আসা দুর্নীতি মোকাবিলায় সরকার এখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মার্কিন প্রতিনিধি দলকে জানান তিনি। আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব, কিন্তু এই আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো তাদেরকে অবহিত করেছি। ইট উইল বি অ্যান অনগোয়িং কনভারসেশন। এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে আমরা দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কর। তিনি বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। Priorities of the interim government focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability. অন্যদিকে মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব এম জসিমউদ্দিন। রবিবার ঢাকায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।